আসসালামু আলাইকুম, আমি সুমন হোসেন। সবাইকে স্বাগতম ওয়েব ডিজাইনিং এসটিএমএল পার্টে। তো আমরা আজকে আবার বেসিক্যালি আজকে আমরা এসটিএমএল এর ভিতরে ফর্ম খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমরা অলরেডি 2টা পার্ট দেখাইছি ফর্মের পরে, কিন্তু ফর্মের আরও অনেকগুলো ইনপুট এলিমেন্ট টাইপ আছে। তারপর হচ্ছে যে তাদের বিভিন্ন অ্যাট্রিবিউট আছে যেগুলো হচ্ছে আসলে খুবই প্রয়োজন। এবং ফর্ম সম্পর্কে যদি ভালো একটা স্পষ্ট ধারণা থাকে তাহলে দেখা যাচ্ছে যে এসটিএমএল এর উপরে একটা ভালো দক্ষতা থাকে। তো দুইটা জিনিস খুব সময় মনে রাখা, একটা হচ্ছে যে এসটিএমএল এর টেবিল এবং ফর্ম, এটা সব সময় লাগে এবং খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। তো চলো আমরা আজকে একটা ফর্মের যে অন্যান্য অ্যাট্রিবিউটগুলো আছে সেগুলো আমরা শেখার চেষ্টা করি, আপনাদের সাথে ইন্ট্রোডিউস করি। তো আমরা আসলে এখানে যেটা আমরা এখানে ওয়েব ডিজাইনের ভিতরে ফ্রম আদার লিখে HTML সেভ করি। ওকে, এখন আমরা HTML লিখে এন্টার দিলাম। ফ্রম ইনপুট আদার এলিমেন্টস। ওকে, তো এখন আমরা এটাকে একটু ভিতরে নিয়ে নিই। তারপর হচ্ছে যে আসলে কিছু কোড আমার করা আছে, সেই কোডগুলোকে আমি এখানে কপি করলাম সময় বাঁচানোর জন্য। এটা আপনারা এখানে দেখে নেবেন, আমি দরকার বড় করে দিই যাতে দেখতে সুবিধা হয়। আমার মনে হয় খুব ইজিলি দেখতে পাবেন। আচ্ছা, তো এটা আমরা সেভ করলাম। সেভ করার পরে আমরা ওয়েব ডিজাইনে যাই। ওয়েব ডিজাইনে গিয়ে আমরা কি ফ্রম আদার। ওকে, এটা ওপেন করলাম। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, বিভিন্ন জিনিস আসতেছে। আমরা আসলে এগুলো সম্পর্কে আপনাদেরকে ইন্ট্রোডিউস করার জন্য এখানে মেন কাজটা করবো আর কি। এখানে দেখেন প্রথম যে ব্যাপারটা, ইনপুট টাইপ কালার। তার মানে হচ্ছে যখন আমি টাইপ দিব কালার, তখন এইখানে সে আপনাকে কালার সিলেকশন করতে দিবে। এখানে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে সে সাবমিট করে সে পরবর্তীতে পাঠিয়ে দেবে। যদি আপনার কখনো এরকম পড়ে যে একটা ফর্ম তৈরি করতেছেন যেখানে সে চাচ্ছে যে তার যে ড্রেসটা দিবে সেই ড্রেসের কালারটা সে চয়েস করে দিবে, তো তখন আপনি এরকম একটা ইনপুট টাইপ দিয়ে দিবেন। সে তার ড্রেস স্টাইল সিলেক্ট করবে এবং কালার দিয়ে দিলে কালার চলে আসবে। ওকে, তারপর ধরেন ডেট ট্যাব। ওকে, এখন ধরেন কারো যদি আপনি চাচ্ছেন যে তার পার্ট অফ ডেট দিবে, তাহলে আপনি যদি ইনপুট টাইপ ডেট লিখে নেন তাহলে সেখান থেকে শুধু ডেটের ফরম্যাটটা সিলেক্ট করতে পারবে। আচ্ছা, এখানে দেখেন একটা অ্যাট্রিবিউট নিয়েছি, সেটা হচ্ছে ম্যাক্স। ম্যাক্স মানে বোঝাচ্ছে কিরকম, যেমন আপনি ধরেন জিমেল বলেন, তারপর হচ্ছে ফেসবুক বলেন, তো ওখানে দেখা যাচ্ছে যে বলে দেয় যে আপনার বার্থ আপডেট দেওয়ার জন্য, কিন্তু বার্থ আপডেট হচ্ছে এরকমভাবে ফিক্স করা হয় যে এই তারিখের সর্বনিম্ন হলে তার 18 বছর হবে, যে এই তারিখে বেশি সে দিতে পারবে না। ফর এক্সাম্পল আমরা ধরে নিলাম এখানে যারা রেজিস্ট্রেশন করবে তারা 2000 সালে জানুয়ারির মধ্যে যারা ম্যাক্সিমাম, এর আগে যারা জন্মগ্রহণ করছে তাদেরকেই শুধু অ্যালাউ করা হবে। 2000 জানুয়ারি 1 তারিখ আগে যারা জন্মগ্রহণ করছে তাদেরকে অ্যালাউ করা হবে। তখন আমি লিখে দিলাম কি ম্যাক্স ভ্যালু 2000 জানুয়ারি 1 তারিখ। তো দেখেন এখানে আমাকে সে একটা অপশন দিচ্ছে, এখানে যখন আমি যাচ্ছি জানুয়ারি 1 তারিখের পরে কিন্তু আর দিচ্ছে না, কত 2000 সালের জানুয়ারি। তো আমি তাকে ফিক্সড করে দিতে পারি যে এর আগের ডেট, মানে এর পরের ডেটগুলো সে দিতে পারবে, এর আগের যে কোনো ডেট সে ইচ্ছা করে দিতে পারবে। এই হচ্ছে ব্যাপারটা, একটা হচ্ছে ম্যাক্স অ্যাট্রিবিউট। ওকে, তারপর হচ্ছে ডেট টাইম। যদি আপনি লিখে দেন ডেট টাইম লোকাল, তাহলে এখানে আমার যে কম্পিউটার যে টাইমটা আছে সেই টাইমটাকেই সেখানে দেখায় দেবে, যে আমি সিলেকশন করার জন্য প্রাইমারি সিলেকশন। এটা মানে এটা না যে আমি অন্য টাইম সিলেকশন করতে পারবো, অবশ্যই পারবো, যে কোনো টাইম শিডিউল আমি নিতে পারবো। এরকম করে আমি যে কোনো টাইম শিডিউল নিতে পারবো। তারপর যদি আমি ক্লিক করি, এই দেখেন আমার ডেট টাইম চলে আসলো। তো আপনার যদি কোনো ফর্মে এরকম ডেট অ্যান্ড টাইম দরকার পড়ে, ইউজার দিবে, তাহলে এটা নিব। আচ্ছা, এখন এটা আমি কেটে দেই, সেভ করি, রিফ্রেশ করি, ফাইল। এখানে কি হচ্ছে, আমরা যখন যে ছবি আপলোড করি, ফাইল আপলোড করি, ফটো আপলোড করি, যে কোনো ডকুমেন্ট আপলোড করি, তখন আমাদের এই যদি লিখে দেই ইনপুট টাইপ ফাইল, তখন এইখানে অপশন থেকে আমরা ফাইলটাকে সিলেক্ট করতে পারবো। তো এখানে দেখেন আমি একটার বেশি ফাইল, দেখেন আমি একটা বেশি ফাইল সিলেক্ট করতে পারি না। কিন্তু যদি আমি এখানে মাল্টিপল লিখে দেই, সেভ করলাম এবং রিফ্রেশ করলাম, তখন আমি ইচ্ছা করলে একাধিক ফাইল আমি সিলেক্ট করলাম, দেখেন 4টা ফাইল সিলেক্ট হয়েছে। ওকে, এটা একটা ব্যাপার। আসেন এবার ইমেজ। তো ইমেজের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমার ইমেজ সোর্স দেখাচ্ছে, তো আমরা যদি ফোল্ডারে যদি যাই, আমার এখানে কোনো সার্ভার নামে একটা ইমেজ আছে যেটা হচ্ছে জেপিজি।
তো আমি এখানে লিখে দেই সার্ভার ডট সরি png না jpg। তো এখানে যেটা আমি আবার বলতেছিলাম, এই ফর্মের যে লোকেশন এবং তার যে ছবির লোকেশন, দুইজনের লোকেশন এক হলে তাহলে আর কোনো কিছু লেখা না, জাস্ট ছবির নামটা লিখে দিলেই চলে আসে। দেখেন এই যে এটা হচ্ছে আমার সেই ইমেজটা এখানে চলে আসছে। এটা ইমেজটা আসলে অ্যাকচুয়ালি আমরা অনেক সময় বাটনের মধ্যে ইমেজ ইউজ করতে চাই, তখন এই জিনিসটা ইউজ করতে পারি। আবার ফর এক্সাম্পল আমরা যদি এখানে আরেকটু আপনাকে দেখাই বাটন, ঠিক আছে, তারপর আমি যদি লিখি ইমেজ সোর্স সার্ভার ডট জেপিজি, এই যে দেখেন এটা কিন্তু একটা বাটন, ঠিক আছে। এখন এই বাটনটা হচ্ছে যদি আপনি এখানে যদি লিখে দেন যে টাইপ সাবমিট, এটাই কিন্তু বাটন হিসেবে কাজ করবে। এখানে কোথায় যাচ্ছে না, কারণ কি আমরা এখানে ফর্মের ভিতরে যদি অ্যাকশন লিখে দিই কোথায় যাবে ফর্মটা, যদি বাটন সাবমিট করি তাহলে দিলাম গো ডট এইচটিএমএল যাবে। ওকে, রিফ্রেশ করি, দেখেন গো ডট এইচটিএমএল চলে আসছে। তো এইভাবে আসলে বাটনকেও আমরা কি করতে পারি, দেখেন এখানে সরাসরি গো ডট এইচটিএমএল চলে আসছে। তো এটা হচ্ছে ব্যাপারটা। তো এটা আমরা বাটনটাকে, আচ্ছা এখান থেকে একটা বলি, সাব কিবোর্ড থেকে যদি কন্ট্রোল এন্ড ফস্ট প্রেস করেন তাহলে এটাকে বলা হয় এইচটিএমএল কমেন্ট। মানে কমেন্ট হচ্ছে এই কোডটাকে এইচটিএমএল রিড করবে না, জাস্ট সে দেখে স্কিপ করে চলে যাবে। রিফ্রেশ করলাম, চলে গেল। আমরা অনেকটা ব্লক করার মতো। কমেন্ট কিরকম, কমেন্ট কি জন্য দরকার, যদি আমি কন্ট্রোল ফস্ট লিখি, এখানে লিখলাম ফ্রম কোড, কি জন্য লিখলাম, এটা হচ্ছে যদি পরবর্তীতে আমি যখন আবার অনেকদিন পর আসলাম তাহলে আমি বুঝতে পারবো যে এডিট করতে গেলাম বা কোনো কিছু করতে চেঞ্জ করতে গেলাম, তখন এই কমেন্টে দেখে বুঝতে পারবো যে এখানে আমার ফর্মের কোডগুলো আছে আর কি। তো এই কমেন্টটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্যাপার। আচ্ছা আসেন, তারপর হচ্ছে মান্থ। ইনপুটটা যদি মান্থ লেখেন তাহলে এখানে কি আসবে দেখেন, আপনি জানুয়ারি ফেব্রুয়ারি সিলেক্ট করতে হবে, নভেম্বর 2022। আচ্ছা যদি আপনি ইনপুট টাইপ নাম্বার লেখেন, এখানে আপনি কখনো ABCD টাইপ করতে পারবেন, অনলি ফর নাম্বার। আরেকটা মজার জিনিস দেখেন, এখানে আমি লিখছি মিন 10, তার মানে হচ্ছে আপনার যে নাম্বারটা দিবেন সেটা মিনিমাম 10 হতে হবে। এখানে দিলাম আমি 6, সাবমিট দিলাম, হলো না। ফর এক্সাম্পল যখন মনে করেন আমরা কোনো একটা ফর্ম রেজিস্ট্রেশন করতে গেলাম, ওখানে এজ হতে হবে অ্যাটলিস্ট 18, ওকে, তখন যদি এখানে কেউ যদি 16 লিখে এন্টার দেয় তখন তাকে বলবে যে না তোমাকে অ্যালাউ না, কারণ হচ্ছে কি মিনিমাম কত হবে, 18 হতে হবে। তো আমরা যদি এখানে এন্টার লিখতে দেই তাহলে সেই জিনিসটাই কাজ করবে। তাই দেখেন আমরা যদি 17 লিখি সে নেবে না, বলতেছে 18 হতে হবে। একই রকম ভাবে আপনি যদি চান এখানে ম্যাক্স ভ্যালু দিয়ে দিতে, যে আমি চাচ্ছি তার বয়স যদি 50 হয়, তার 50-এর উপরে নিবে না, আমি দিলাম 51, রিফ্রেশ করে 51, সাবমিট করলাম, সে বলতেছে না 50-এর উপর হলে সে নিবে না। এই হলো ব্যাপারটা। তাহলে ম্যাক্স এবং মিন দ্বারা আমরা একটা রেঞ্জ ক্রিয়েট করতে পারি। ইনপুটটা যদি পাসওয়ার্ড হয়, দেখেন আমরা যখন কোনো ফর্মে পাসওয়ার্ড লিখি তখন কিন্তু এটাকে আর কি বলা হয়, আর দেখা যাবে না, সে দেখাচ্ছে না, ঠিক আছে। রেঞ্জ, রেঞ্জ দেখেন এখানে যে রেঞ্জ, আমি যদি কোনো একটা ভ্যালু রেঞ্জ মিন 1 ম্যাক্স 10, তো আমার রেঞ্জটা 1 থেকে 10-এর মধ্যে রেঞ্জটা ডিফাইন হয়ে গেল, ঠিক আছে, এর বেশি সে নেবে না। তো এটা হচ্ছে সাপোজ যে আমি মাঝখানে থাকি তাহলে এটা হবে 5, আমি যদি বাইরে থাকি এখানে থাকি তাহলে আমার রেঞ্জ হবে 10। তো এরকম আমরা অনেক সময় সার্চ করতে গেলে দেখা যাচ্ছে যে আমি প্রোডাক্ট চাচ্ছি, প্রোডাক্টের রেঞ্জটা আমার কত, তখন আমরা বলে দিই যে 500 টাকা থেকে 10,000 টাকা, 500 টাকা থেকে 5,000 মধ্যে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো শো করার জন্য তখন আমরা এই ইনপুটটা রেঞ্জ ইউজ করবো। আসেন, সার্চটা অনেকটা ট্যাক্স ফিল্ডের মতো, একটু শুধু ডিফারেন্ট, সেটা হচ্ছে কি যখন আপনি টাইপ করতেছেন এখানে একটা ক্রস আছে, আপনি ক্লিক করলে এটা ক্লিন করে দিচ্ছে। আচ্ছা, সার্চের ভিতরে দেখেন আরো দুইটা অ্যাট্রিবিউট ইউজ করা হয়েছে। অ্যাট্রিবিউটটা কি, ম্যাক্স লেন্থ এন্ড মিন লেন্থ। ম্যাক্স লেন্থ মধ্যে হচ্ছে, মিন লেন্থটাকে বলি, মিন লেন্থ হচ্ছে মিনিমাম 2টা লেটার হতে হবে। আমি যদি একটা লেটার দিয়ে সার্চ করি,
সে বলতেছে অ্যাটলিস্ট 2 লেটার। আবার যদি মনে করেন 1 2 10টা লেটার লিখতে আর দিচ্ছে না, কারণ হচ্ছে সে বলতেছে 10 এর বেশি অ্যালাউ না। এটাই হচ্ছে ব্যাপার। আমি স্পেসিফিক ভাবে লেন্থটাকেও কন্ট্রোল করতে পারি। আসেন, এইটা হচ্ছে টেলিফোন। টেলিফোনে অ্যাকচুয়ালি নাম্বার নেবে, ইনপুট ট্যাব এবং প্যাটার্নটা আমি কি দিচ্ছি দেখেন। প্যাটার্নটা একটু বোঝা দরকার। এটা একটা প্যাটার্ন অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটটাও খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্যাটার্ন অ্যাট্রিবিউটটা কি কাজ করে? তো প্যাটার্ন লিখলাম, এখানে লিখলেন দেখেন দুইটা থার্ড ব্র্যাকেটের ভিতরে 0 নেন, তার মানে বোঝাচ্ছে 0 থেকে 9 মধ্যে যে কোনো সংখ্যা। তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট 3 মানে হচ্ছে প্রথম প্যাটার্নের ভিতরে আমরা যদি এখানে একটু প্লেস হোল্ডারটা দিয়ে দিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। প্লেস হোল্ডার। আচ্ছা, তাহলে আমি কি বললাম? প্রথম হচ্ছে এরকম 3টা নাম্বার দিতে হবে, তারপর কয়টা? 2টা, তারপর হচ্ছে 3টা। ওকে, আচ্ছা যেহেতু নাম্বার তাহলে আমরা 0 0 দিই, 0 0 0 0, রিফ্রেশ করি। তাহলে দেখেন এখানে একটা দেখাচ্ছে যে প্রথমে 3 ডিজিট, তারপর হচ্ছে মাইনাস, তারপর 3 ডিজিট, তারপর হচ্ছে মাইনাস। এখন টেলিফোন নাম্বারটা এভাবে দিলে আমাদের রিড করতে সুবিধা হয়। তো বলে দিলাম যে এখানে দেখেন আমি যদি এবিসিডি লিখি, নিচে সাবমিট করলাম, কি বলতেছে? প্যাটার্ন ডাজ নট ম্যাচ। তাহলে প্যাটার্নটা কি করতে হবে? প্রথমে 3টা সংখ্যা, ঠিক আছে? কত সংখ্যা? 3 সংখ্যা। কি ধরনের লেটার নেবে? 0 থেকে 9, মানে যে কোনো নাম্বার। তারপর হচ্ছে এটা মাইনাস, তারপরটা আবার নাম্বার। এবার কিন্তু বলতেছে 2টা সংখ্যা, পরে আবার একটা মাইনাস, পরে আবার 1 থেকে 0 থেকে 9, তারপরে কি একটা সংখ্যা? 3টা সংখ্যা। তো হিসেবে আমরা দিলাম প্যাটার্ন 0 1। এখন দেখেন আমি দিলাম 9 0, 3টা দেওয়ার কথা ছিল, প্যাটার্ন ডাজ নট ম্যাচ। যখন আমি 2 দিব, আর এখানে যদি মনে করি আমি প্লাসের জায়গায় মাইনাসের জায়গায় যদি মনে করেন প্লাস দিয়ে দিই, তাহলে কি হয়? কি বলতেছে? ম্যাচ না। আমাকে যে সিম্বলটা ইউজ করতে বলছে সেই সিম্বলটাই এখানে দিতে হবে। তো দিলাম, এখন ম্যাচ করছে, সেজন্য সেটাকে নিয়ে অ্যালাউ করছে। এটাকে বলা হয় ফর্ম ভ্যালিডেশন। আচ্ছা, এখানে একটু কথা বলে দিই। ভ্যালিডেশন, ফর্ম ভ্যালিডেশন দুই সাইড থেকে হয়। একটা হচ্ছে ক্লায়েন্ট পিসি থেকে হয়, দেখেন এখানে ক্লায়েন্ট পিসি। এই ক্লায়েন্ট পিসি থেকে মানে হচ্ছে আমি যে ইউজ করতেছি, আমি যে ক্রোম ব্রাউজারটা ইউজ করতেছি, ক্রোম ব্রাউজারেই আমাকে কিছু এই যে কোডের কারণে রেস্ট্রিকশন দিয়ে রাখছে, এই জিনিসগুলো হলো কি আমাকে ফর্মকে সাবমিট করতে দিবে না তো দিবে না। বুঝতে পারছেন? যে ব্রাউজারটা ইউজ করবেন সেই ব্রাউজারের ক্ষেত্রে আমরা এখানে লিখছিলাম কত নাম্বার ক্ষেত্রে মিনিমাম লিখছিলাম কত? মিনিমাম 18 হতে হবে। তো এই যে এটা 18 না 15, এটা কিন্তু ক্রোম চেক করতেছে। মানে আমি আমার পিসিটাই আমার এখান থেকে চেক করতেছে। এখানে যতক্ষণ পর্যন্ত 18 না হবে সে আমাকে অ্যালাউ করতে দিবে না। এটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার চেক। হ্যাঁ, তো এখানে যে যে সে চেকটা করতেছে ফর্ম ভ্যালিডেশন বলা হয়। তো ফর্মের যে ভ্যালিডেশন মানে এই যে ইনপুটগুলো যে আমি দিচ্ছি এটা ভ্যালিড না ইনভ্যালিড। ইনভ্যালিড হলে আমাকে এই ব্রাউজারে অ্যালাউ করতেছে না সাবমিশন করার জন্য। আচ্ছা, আরেকটা হচ্ছে সার্ভার সাইড ভ্যালিডেশন। হ্যাঁ, ফর্ম ভ্যালিডেশন। সার্ভারের ভিতরে গিয়ে দেখলো সে কিছু চেক করবে, আপনাকে কিছু কন্ডিশন দিল যে ফর এক্সাম্পল আপনি আপনি মনে করেন এখানে কি বলা হয় টাকা দেওয়ার কথা ছিল, অথবা ফর্ম সাবমিশনের মধ্যে আপনি একটা নাম্বার দিয়েছেন, যে টাকা ডিপোজিট করে নাম্বারটা পাঠাইছেন, যে আমার বিকাশে টাকা পাঠাইছে, আমার ট্রানজেকশন আইডিটা এত। সার্ভারে কি ওই ট্রানজেকশন আইডিটা যখন সাবমিট হলো সে দেখলো যে ট্রানজেকশন আইডিটা ম্যাচ করতেছে না, সে আপনাকে রিপ্লাই দিবে যে আপনি যে সাবমিশন করছেন সেটা ভ্যালিড না, অতএব নতুন করে ট্রানজেকশন আইডিটা দেন। এটা হচ্ছে সার্ভার সাইডের ভ্যালিডেশন চেক। এটাই হচ্ছে ফ্যাক্টর। যেমন আমরা যখন লগ ইন করতে যাই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে, কোনো কারণে যদি মিসম্যাচ হয় তখন সার্ভার থেকে ইনফো দেয় ডাজ নট ম্যাচ। তো এই যে ফর্ম ভ্যালিডেশনের যে ডাটাগুলো সে চেক করতেছে, এই ব্যাপারগুলো হচ্ছে সার্ভারে চেক করে আপনাকে অ্যান্সার দিচ্ছে। আবার একই রকম আমি যে এখানে কি বলা হয় মিনিমাম নাম্বার যে 18 আর 50 দিলাম, আমি ইচ্ছা করলে ফর্মটা সাবমিশন নিয়ে নিতে পারি, নিয়ে এটা সার্ভারে কোডের মাধ্যমে সার্ভারে যে কোডগুলো রান করে যেমন পিএইচপি, ASP.NET এগুলো সার্ভারে রান করে, এগুলো ইচ্ছা করলে এগুলো দিয়ে আমি চেক করতে পারি যে আসলে সে 18 বছর দিল না 50 বছর বেশি দিল, এটাও আমি সার্ভার থেকে চেক করতে পারি। তো মুদ্রা কথা হচ্ছে, আসল কথা হচ্ছে যদি ফর্মের কোডগুলো চেকিং হয় আমার পিসিতেই ক্রোমের মাধ্যমে, তাহলে আমরা একটু বলি ক্লায়েন্ট সাইড ফর্ম ভ্যালিডেশন চেক। আর যদি আমি কোডের মাধ্যমে সার্ভারে যখন সাবমিশন করার পরে সার্ভারে কি চেক করবে তখন ওটাকে বলা হয়
সার্ভার সাইড ভ্যালিডেশন কোড। ওকে, তো এখানে আসি। তো আমরা কোথায় ছিলাম, যে আমরা টেলে ছিলাম। তো আমরা প্যাটার্ন দিতে পারলাম। আচ্ছা, ট্যাক্সের ক্ষেত্রে হচ্ছে আমি যে আগেও দেখেছি, ট্যাক্সের ক্ষেত্রে হচ্ছে যে কোনো ট্যাক্স নাম্বার সে নিবে। এখানে দেখেন একটু গড়টা একটু ছোট, এই যে সাইজ 4 বলার কারণে গড়টা ছোট। এখন যদি আমি এটাকে 6 করে দেই, সেভ করি, তাহলে দেখেন আর একটু বড় হলো। এইভাবে আমরা ইচ্ছে করলে এই যে ইনপুট ফুলের যে লেন্থ, মানে গ্রাফিক্যাল যে ভিউটা, এই ভিউটা আমরা কম বেশি করতে পারবো। আচ্ছা, এখানে দেখেন একটা বলা আছে প্যাটার্ন এ মাইনাস জেড, মিনিং হচ্ছে না বড় হাতের এ থেকে জেড পর্যন্ত যত লেটার আছে সব এলাও। এ মাইনাস জেড ছোট হাতের, তো ছোট হাতের যত ক্যাপিটাল আছে সেটা আমরা, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে কত 3। ওকে, তাহলে দেখেন আমি যদি কোনো কারণে এখানে লিখি 1 2 3, সে বলতেছে প্যাটার্ন আসবে, কিন্তু এটা নাম্বার, এখানে নাম্বার এলাও না। তো এটা আমরা কোনখানে ইউজ করতে পারি, যেমন আমরা যদি কান্ট্রি কোডের ক্ষেত্রে লিখি বাংলাদেশে মানে হচ্ছে বিডি, তখন কিন্তু আমরা বলে দিতে পারবো এ থেকে জেড এর মধ্যে নিতে হবে এমন প্যাটার্ন নিতে হবে, প্যাটার্নের লেন্থ হতে হবে 2, তখন ওই যে 2 অক্ষরের বেশি সে নিবে না, প্যাটার্ন ম্যাচ করবে না। তো এটা সে চেক করে সে আমার ইউজারকে অ্যালার্ট করে ফেলবে যে সঠিক করতে হবে। তো আমরা এইভাবে আরেকটা প্যাটার্ন ম্যাচিংটাও দেখলাম, যে প্যাটার্নটা কিন্তু আসলে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এটা হচ্ছে যে ফর্মটা আপনি কি জন্য তৈরি করতেছেন সেটার উপর ডিপেন্ড করে। টাইম খুব সিম্পল, টাইম লেখার কারণে এখানে একটা টাইমের ফর্ম আসবে, আপনি এখান থেকে টাইম সিলেক্ট করে টাইমটা যে কোনো টাইম নিতে পারবেন। এই ভ্যালুটাই সে পরবর্তীতে ইয়ে করবে। আর ইউআরএল ফ্যাক্টর হচ্ছে কি, আমি যদি এখানে লিখি, ও আচ্ছা এটা আমি কেটে দিই। দেখেন বলতেছে ইউআরএল ডট পেজ এন্টার ইউআরএল। ইউআরএল করতে হলে কি হয়, ফর এক্সাম্পল www.go.com, নিচ্ছে না, তাহলে আমাদের ফুল ইউআরএল অ্যাড্রেস দেবে https://com.bd। এখন দেখেন ইউআরএলটা সে ভ্যালিড হয়েছে, সে নিয়ে নিচ্ছে, সে পরবর্তী সার্চে উইক। যদি আমি আজকে ডেটে সিলেক্ট করি, তাহলে এটা কত নম্বর উইক, 45 নম্বর উইক অফ দ্য ইয়ার, এটা আমাকে সে ক্যালকুলেশন করে দিতেছে। যদি কোনো কারণে আমি এরকম চাচ্ছি যে ইউজারটার কত উইকের জন্য সে, ফর এক্সাম্পল সে 2000 কত উইকের পরে সে অ্যাপ্লাই করলো, সেটা ডিপেন্ড করে দিক, তাহলে আমরা এইভাবে এই কাজটা করতে পারবো আর কি। তো আসলে এগুলো হচ্ছে যে আমরা একদম র কোড আর কি, যেটা হচ্ছে যে আমাদের দরকার পড়বে। এটা ডিপেন্ড করে আপনি ফর্মটাকে কিভাবে ডিজাইন করতেছেন। runners.com আমরা যদি যাই, তো এখানে দেখেন যে এখানে যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা ফর্মটাকে ডিজাইন করছে। আচ্ছা, তো আমরা যদি কন্ট্যাক্টে যাই, দেখেন এখানে তারা এই যে ইনপুট, এটা আমরা টেক্সট ফিল্ড বুঝতে পারতেছি। ইমেল, এখানে তারা ইনপুট টাইপ কি দিছে, ইমেল টাইপ দিছে। সাবজেক্ট এটা ট্যাক্স দিছে, এটা হচ্ছে কি ট্যাক্স এরিয়া দিছে, এটা হচ্ছে তারা সাবমিট বাটন ইউজ করছে। এই লুপিংটা আসলে সিএসএস দ্বারা ডিজাইন করা হয়েছে আর কি। হ্যাঁ, তো আমরা পরবর্তীতে যখন এইচটিএমএলটাকে, যেমন এই ফর্মটাকেই কিন্তু আমরা এরকম লুক অ্যাক্টিভে নিয়ে আসবো। তো তো এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার শেখা আর কি, এইচটিএমএল স্ট্রাকচার শেখা। তো পরবর্তীতে দেখা যাবে যে আমরা যখন সিএসএস এ যাব তখন এটা আরো বেশি লুক অ্যাক্টিভ হবে, আর যখন আমরা জাভাস্ক্রিপ্টে যাব তখন আরো বেশি মোর ইউজার ইন্টারফেস হবে আর কি। তো মোটামুটি এই পর্যন্ত ছিল সব ফর্মের জন্য। তো সবাইকে ধন্যবাদ, এবং ভিডিও দেখার জন্য আবার ধন্যবাদ, এবং আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করতেছি। আল্লাহ।